নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো ৯টার সংবাদে। নিজেদের দাবিতে অনড় জনজাতি সুরক্ষা মঞ্চ, সংবিধান সংশোধনের পক্ষেই বদ্ধপরিকর সংগঠন। রবিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন থেকে পূর্ব পরিকল্পিত সূচিকেই মান্যতা। জনজাতি সুরক্ষা মঞ্চের সংবাদ সম্মেলনের পর ডিলিস্টিং ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। একের পর এক রাজনৈতিক দল মুখ খুলেছে। কেউ বলেছেন অসাংবিধানিক, কেউ বলেছেন জনজাতি একতা ভাঙার ষড়যন্ত্র। এমনকি সংবিধানে এই বিষয়ে স্পষ্ট উল্লেখ আছে যে কাউকে জনজাতি গণ্য করার ক্ষেত্রে ধর্মের কোনো গুরুত্ব নেই। সংবিধানের এই বিষয়টিরই বদল করতে চাইছেন তারা। দাবি, জনজাতি সম্প্রদায়ের যে সমস্ত মানুষ ধর্মান্তরিত তাদের এসটি সুবিধা বাতিল করা হোক। তাই একাধিক কটাক্ষের পরেও নিজেদের দাবিতে অনড় জনজাতি সুরক্ষা মঞ্চ। जो जनजाति धर्मांतरण करके दूसरे धर्म में चले गए, चर्च के प्रभाव में चले गए, वे अब जनजाति धर्म की मान्यताओं को, जो जनजातीय मान्यताएं हैं, जो जनजातीय विश्वास है, जो जनजातीय रीति रिवाज, परंपरा, संस्कृति, उनका जो जीवन मूल्य है, उनकी भाषा संस्कृति से जुड़े हुए जो उनकी सांस्कृतिक विकास है, उससे न मानते हुए वे दूसरे धर्म में चले गए। वे लोग जो है अब एसटी फैसिलिटी ज़्यादा ले रहे हैं। खुद को वे माइनॉरिटी में चले गए, लेकिन वहाँ की सुविधाएं, शिक्षा दीक्षा वो चर्च से लेते हैं, चर्च आधारित मिशनरी स्कूल से लेते हैं। नौकरी करते समय वे फिर से एसटी सर्टिफिकेट शो करके नौकरी लेते हैं। डबल बेनिफिट, उसी को हम लोग डबल बेनिफिट कह रहे हैं, डबल फैसिलिटी। उन लोगों को आइडेंटिफाइड करके हम उनसे यह आग्रह कर रहे हैं, कार्तिक उरांग जी का भी यही आग्रह था, यही रिक्वेस्ट था कि उन्हें आइडेंटिफाइड करके माइनॉरिटी में भेज दिया जाए और जो असल में जनजाति है उन्हें ही जनजाति सुविधा, जो एसटी फैसिलिटीज़ बनाई गई है शेड्यूल ट्राइब के अंदर, उन्हीं को ये फैसिलिटीज दी। সোমবার রাজ্যে আসছেন সৌরভ গাঙ্গুলি। রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আগামী 11ই ডিসেম্বর চুক্তি স্বাক্ষর করবেন তিনি। গত মে মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে সৌরভ গাঙ্গুলিকে প্রস্তাব দেওয়া হয়। তারপর থেকেই এই বিষয়ে বহু গুঞ্জন রটেছিল রাজ্যে। সেই সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে রাজ্যে আসছেন মহারাজ। রবিবার আগরতলার গীতাঞ্জলি গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাজ্যবাসীকে সুখবরটি দেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, 11ই ডিসেম্বর সন্ধ্যায় আগরতলায় আসবেন সৌরভ গাঙ্গুলি। এই দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চুক্তি স্বাক্ষর করবেন সৌরভ। 12ই ডিসেম্বর শুটিং সেরে কলকাতায় ফিরে যাবেন দাদা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের রাজ্যে আসার খবরে উচ্ছ্বাসিত রাজ্যবাসী। নাগাদ আগরতলায় বিমানবন্দরে ওনার অবতরণ হবে, ওনার টিম সহ। বিমানবন্দরে আমাদের আধিকারিকরা থাকবেন ট্যুরিজম দপ্তরে। সেখান থেকে উনি চলে যাবেন সোজা উজ্জয়ন্ত প্যালেসে ভেতরে। সেখানে আমাদের একটা ছোট্ট কর্মসূচি রয়েছে। প্রায় 6:30 নাগাদ আমাদের যে এগ্রিমেন্ট ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে মাননীয় শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয়, সেই এগ্রিমেন্ট এক্সচেঞ্জ হবে, ফাইল এক্সচেঞ্জ হবে রাজ্য সরকারের সঙ্গে সৌরভ গাঙ্গুলির। এবং পরবর্তী সময়ে প্রেসমিট, মাঝখানে আগরতলা পৌর কর্পোরেশনের আমাদের মেয়র সাহেব ওনাকে সম্বর্ধনা প্রদান করবেন, প্রেসমিট হবে এবং আপনাদের সঙ্গে ইন্টারেকশন হবে, প্রেস বন্ধুদের সাথে বার্তালাপ হবে। 7:30 মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে, সরকারি বাসভবনে ওনার বৈঠক রয়েছে এবং সেখান থেকে সেরে উনি আমাদের একটি বেসরকারি হোটেলে রাত যাপন করবেন। পরের দিন সকাল 6টায় উনি ছবিমুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছানোর পর ছবিমুড়াতে যাবতীয় শুটিংয়ের কাজকর্ম সারবেন এবং সেখান থেকে দুপুরবেলা ফেরত এসে আগরতলা রাজবাড়ির প্রাঙ্গণে, রাজবাড়ির ভেতরে ওনার শুটিং রয়েছে। আমাদের ট্যুরিজমের আধিকারিকরা সেখানে থাকবেন এবং সেই শুটিং সেরে বিকেলের বিমানে, সন্ধ্যার বেলা 7:45 বিমানে উনি আবার কলকাতায় ফিরে যাবেন। ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হলো।
রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তি। 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। রবিবার এই উপলক্ষে ত্রিপুরা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা মানবাধিকার কমিশনের সভাপতি স্বপন চন্দ্র দাস মানবাধিকার সুরক্ষা করার বিষয়ে সকল নাগরিকের দায়িত্বের কথা উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন তার বক্তব্যের মাধ্যমে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবাধিকার সুরক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। Protecting this human rights is the problem of every town and village. Town means it's not the area, it is the people who have to protect the human rights of the neighbors, neighbor people, everything. Every day human rights violations are taking place in some or other form, especially rapes of minor girls, rapes of tribal girls, and child marriages, forceful child marriages. Particularly in last 1.5 months I came here, I am observing the child marriages are more in Tripura. পুলিশের ওপর ভরসা হারিয়েই আইন হাতে তুলে নিচ্ছেন জনগণ। শহরের ভিআইপি জোনে বারবার চুরি হলেও এতদিন চোর ছিল অধরাই। এবার চোর সন্দেহে এক যুবককে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। কুঞ্জবনের বহু সরকারি আবাসন দীর্ঘদিন ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। কার্যত ওই এলাকা হয়ে উঠেছে নেশাখোরদের আখড়া। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, এদের মধ্যে অনেকেই আবাসনে পরপর হয়ে যাওয়া চুরিগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। কিছুদিন আগেই বিধানসভার স্পিকার ও মন্ত্রীর সরকারি আবাস থেকে একের পর এক জিনিস চুরি হয়েছে। তবে এরপরেও চোর শনাক্ত করতে ব্যর্থ পুলিশ। বারবার এরকম খুচরো চুরির ঘটনায় বিরক্ত স্থানীয়রা। রবিবার চোর সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা। এখন প্রশ্ন উঠছে, শহরের সবচেয়ে নিরাপদ জায়গাতেও যদি এরকম ভাবে চুরি হতে থাকে তাহলে শহরবাসীর নিরাপত্তা রক্ষা করবে কে? আমরা টেলিফোনে এখানে কিছু পাবলিক আমরা ফোনে জানাইছে এখানে চোর ধরে রেখে শিশু বিহারের এলাকাতে শিশু বিহার মুখে কইছে, কিন্তু আমরা তো পাইছি কি নাই। কি পাইছেন? ওই একটা চোর গয়া সন্দেহ এরা ধরে রাখছে। কিছু কি পাওয়া গেছে ওর কাছে? এমন তো কিছু পাওয়া গেছে না, ওই ছোট ছোট কিতা এটা লোয়ার মতো ওই ঠিক আছে। সীমান্তবর্তী রাজ্যের ক্ষেত্রে গরু পাচার অন্যতম সমস্যা। গত দুদিনে রাজ্যে ফের বেড়েছে গরু পাচার। শুক্র ও শনি পরপর দুদিন রাজ্যের প্রায় একই জায়গা থেকে গরু চুরি হয়ে যায়। 8 তারিখ গভীর রাতে বিশালগড় মহকুমার অন্তর্গত গুরু গোরক্ষনাথ গোশালা আশ্রম থেকে 2টি গরু চুরি করে নিয়ে যায়। এই ঘটনা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে। শনিবার বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন মন্দির কর্তৃপক্ষ। हमारे आश्रम से कल रात को कुछ गाय चोरी हो गया है, उसकी रिपोर्ट के लिए आए थे। गाय है? हाँ, वो माता है, कुछ नंदी महाराज है। कितना है? 2 नंदी है। 2। कब चोरी हुआ है? कल रात को। कल रात को चोरी हुआ है। अब थाना में क्या किया? अब बोला है कि कार्रवाई होगा। कार्रवाई होगा। ये कौन से आश्रम है? ये गोरखनाथ आश्रम गौशाला। गौशाला कहाँ पर है? उत्तम चमनी, विशालगढ़ उत्तम चमनी। শুক্রবার এই ঘটনার পরেই শনিবার রাতে ফের গরু চুরি গেল রানীর খামার ঝরঝরিয়া জেবি স্কুল সংলগ্ন পাড়ায়। এদিন 3টি বাড়ি থেকে মোট 6টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এই এলাকার অধিকাংশ মানুষ চাষবাস ও গবাদি পশুপালন করে নিজেদের জীবিকা নির্বাহ করেন। হঠাৎ করে গরু চুরি যাওয়ায় তারা ক্ষণিক অসহায় হয়েই পড়েছেন। কি হয়েছিল দিদি ঘটনা? ঘটনা কালকে রাত্রে আমরা ঘুমাইছি, ঘুমাইছে পর তো আমার দেওরা ডাকতেছে, কোথাছে মানে গরু নিচে চুরি করে ঘর থেকে। তাই এটা কোথাও বলতা তোরা গরু আসেনি ঘরে। আমি ওরা তো রাত্রে গরু বাঁধছে আর গরু হইতো কে দেহা ওইটা গরু আসেনি, তো ওইটা দেখে গরু নেই। কালকে রাত্রেবেলা নিছে? হ্যাঁ, কালকে রাতে 3টার সময় সজাগ হয়েছে আর কি। তো আপনারা ওই গরু যে নিচে কোন সময় জানছেন? 3টার সময় সজাগ হয়েছে, 3টার সময় জানছে কি গরু নিচে গেছে। কয়টা গরু নিছে? আমরা 2টা গরু নিছে, একটা গায়ে একটা বাছুর। কয় বাড়িতে হইছে মানে এই ঘটনাটা? আচ্ছা, আপনারা কি মানে কোনো টের পাইছেন না? না না টের পাইছি না, গতাল আসলে তোলা পাই গেছে।
এই ধরনের ঘটনা আগে কোন সময় হয়েছে না? আগে একবার 2021 সালে চুরি হয়েছিল আর কি। পুলিশে কি বিষয়টা জানাইছেন নি আপনারা? পুলিশে ফোন করছে ওই থানা কোন থানার? আমতলী থানা, আচ্ছা, এই জায়গাটার নাম কি? মধুবন চৌচুরিয়া, আপনার বাড়ির মালিকের নাম? জুটন শুক্লা দাস। চলতি বছরে ত্রিপুরা বিএসএফ 1880টি পাচার যাওয়া গরু উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 2,40,00,000 টাকা। এছাড়া পাকড়াও করা হয় 29 জন গরু পাচারকারীকে। এই তথ্যে পরিষ্কার যে রাজ্য দিন দিন হয়ে উঠছে গরু পাচারের এক অন্যতম মৃগয়া ক্ষেত্র। উত্তর পূর্বাঞ্চলের বাজার ধরতে উদ্যোগী জাপানি সংস্থা। এই উদ্যোগকে সামনে রেখেই রাজ্যে বিনিয়োগের চিন্তা করছে নিপ্পন স্টিল। জাপানের সংস্থা নিপ্পন স্টিল বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে। এর মধ্যে ঢাকা মেট্রো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বঙ্গবন্ধু রেলওয়ে প্রজেক্ট। এই সংস্থা পুরোপুরিভাবে নিজেদের হাতে নিয়েছে। নিপ্পন স্টিল মূলত কারখানা বা যে কোনো ইমারতের কাঁচামাল যেমন গ্যালভানাইজড শীট, পাইপ ইত্যাদি তৈরি করে। বাংলাদেশে আধিপত্যের সঙ্গে সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলেও এবার ঘাঁটি গাড়তে চলেছে এই কোম্পানি। রবিবার ভারত বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি এর পক্ষে জানানো হয়, ত্রিপুরা আসামের বাজার পর্যবেক্ষণ করেই লগ্নি করার চিন্তা ভাবনা করছেন তারা। আমাদের লক্ষ্য বাংলাদেশের সমস্ত র মেটেরিয়াল, স্টিল ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল সাপ্লাইটাকে কভার করা, এবং আমাদের পার্শ্ববর্তী হিসেবে আমরা চিন্তা করলাম যে এই ত্রিপুরা এবং আসাম, আপনাদের আগরতলা, গৌহাটি এলাকায় আমরা কতদূর কী করতে পারি। তো সেই আশাতেই আর কি এখানে আসা। আপনাদের কমিউনিটি যারা আছেন, বিজনেস কমিউনিটি, ওনাদের সাথে আমরা মিট করব আজকে সন্ধ্যাবেলা। এখানেই সম্ভবত ওনারা আসবেন। তো ওনাদের সাথে আমাদের আদান প্রদান হবে। আমরা এখানকার মার্কেটটা দেখব এবং আশা করি সামনে আমরা হয়তো একটা প্ল্যান নিয়ে আমরা আসবো। আপনারা জানবেন যে জাপানিজ একটি কোম্পানি নিপ্পন স্টিল যখন কোথাও যায় তখন তারা আগে। রাজ্যে বইছে শীতের হাওয়া। আপাতত প্রায় প্রতিদিনই থাকবে মেঘলা আকাশ, সঙ্গে ভোরে আবহাওয়া থাকবে কুয়াশাচ্ছন্ন। রবিবার পর্যন্ত রাজ্যের কোথাও কোথাও চলবে মরশুমের সাধারণ বৃষ্টি। আপাতত এরপরে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। আগরতলা মৌসুম বিভাগ পূর্বাভাসে জানিয়েছেন, শনিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেন্টিগ্রেড। পাশাপাশি রবিবারের পূর্বাভাসে তাপমাত্রা আরও কমবে বলে জানানো হয়। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। 9টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।